স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর ম্যাথের মডেল অ্যাক্টিভিটি টাস্কটার পার্ট 1টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পার্ট 1টা আলোচনা করব, তারপরে কিন্তু পার্ট 2টা আলোচনা করব। ঠিক আছে, দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। বলেছে একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি, এখানে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে, সেই জায়গাটাতে কিন্তু সমষ্টির মানটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমি তোমাদের কিন্তু ছবিটা আঁকছি। দেখো এটা কি না, এটা হচ্ছে একটা সরল রেখা, এর উপরে একটা রশ্মি দাঁড়িয়ে আছে। আমি এইভাবে আঁকছি, একটু ক্যারাচে করে আঁকছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ কিন্তু পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে, এই দুটো কোণের সমষ্টি সবসময় কত হবে না 180 ডিগ্রি হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সরল রেখার উপরে কিন্তু এই রশ্মিটা দাঁড়িয়ে আছে। তার মানে আমি যদি এই পুরোটা দেখি, তার মানে কি হচ্ছে, এটা একটা সরল রেখা হচ্ছে, তার মানে কি এক সরল কোণ হচ্ছে, আর এক সরল কোণের মান আমার কত ডিগ্রি হয়, সবসময় কিন্তু 180 ডিগ্রি হয়। তার মানে দেখো এই যে কোণটার সমষ্টি বলে লেখা আছে, এখানে শূন্যস্থান দেওয়া আছে, সেখানে কত লিখতে হবে না 180 ডিগ্রি কিন্তু লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খালি যখন এই কোশ্চেনটার সলিউশনটা করবে, এই লাইনটার মানে এই অঙ্কটার নিচে যেরকম লেখা আছে সেরকম লিখবে, তার সঙ্গে কিন্তু এই শূন্যস্থানটার জায়গায় 180 ডিগ্রি লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো দুইয়ের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু প্রচুর পড়ে, এবং এইটা কিন্তু রায়মার্টিনে প্রচুর মানে অঙ্কটা কিন্তু আছে। ঠিক আছে, দেখো কি বলেছে, 1729 সংখ্যাটিকে একটা শূন্যস্থান দেওয়া আছে, সংখ্যা বলা হয়, তারপরে কিন্তু লেখা আছে। তার মানে 1729কে কী ধরনের সংখ্যা বলা হয় সেটাই কিন্তু এই শূন্যস্থানটাতে লিখতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের বইতে একটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, তোমরা বইটা দেখলেই একটু বুঝতে পারবে। দেখো দেওয়া আছে কি না 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা কিন্তু বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় না, হার্ডি রামানুজন নামে দুজন গণিতজ্ঞ এই সংখ্যাটার বিশেষত্বটা আবিষ্কার করে। এই সংখ্যাটার বিশেষত্বটা কি না, এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। দেখো এখানে লেখাই আছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটি দুই রকম করে দুটি ঘনের সমষ্টির আকারে কিন্তু প্রকাশ করা যাবে। এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এর পরেও কিন্তু অনেক সংখ্যা আছে যাদের কিন্তু দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো এই 1729টাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে আমি তোমাদের খাতায় লিখে একবার দেখাচ্ছি। তবুও দেখো 1729টাকে প্রকাশ করা যাচ্ছে একটা কি না 12 কিউব প্লাস 1-এর কিউব। দেখো 12-র কিউব কত না 1, 7, 2, 8, এটা হয়ে যায়, অর্থাৎ 1728 কিন্তু আমার হয়ে যায়। দেখো প্লাস আছে, প্লাস দিলাম, 1-এর কিউব করলে কত হয় 1 হয়। তার মানে দেখো এই দুটো এখন যোগ করে আমার মান কত হচ্ছে না 1729 হয়ে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। এবার দেখো 1729টাকে আর একটা কীভাবে লেখা যায় না, আর একটাভাবে লেখা যায় 10-এর কিউব প্লাস 9-এর কিউব, এটা হিসেবেও লেখা যায়। ঠিক আছে, দেখো 10-এর কিউব করলে কত হয় না 10-এর কিউব করলে কিন্তু 1000 হয়। প্লাস আছে বলে প্লাস দিলাম, 9-এর কিউব মানে কত না 7, 2, 9। এবার এই দুটো যদি আমি যোগ করি, দেখো 1729 কিন্তু আমার হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই যে তোমাদের কোশ্চেনের যে শূন্যস্থানটা আছে সেখানটা কি লিখে দেবে না হার্ডি রামানুজন সংখ্যা বলে শুধুমাত্র লিখে দেবে। ঠিক আছে, হার্ডি রামানুজন বলে লিখে দেবে। এবার আসি দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, a প্লাস 1/a সমান 1 হলে a কিউব প্লাস 1 সমান, দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে, তাহলে a কিউব প্লাস 1-এর মানটা এই জায়গাটাতে বসাতে হবে। ঠিক আছে, আমি মানটা বসাবো, তার আগে কোশ্চেনটার কিন্তু সলিউশনটা করে নিচ্ছি। কি বলেছে, a প্লাস 1/a সমান 1, এটা বলে দিয়েছে। কার মান বের করতে বলেছে, দেখো বের করতে বলেছে a কিউব প্লাস 1-এর মানটা কিন্তু আমাকে বের করতে বলেছে। এবার দেখো এটাকে আমি কি করব না ভগ্নাংশের যোগ করব, লসাগু কত a হবে, a এর সঙ্গে a গুণ করলে a স্কোয়ার হয়, প্লাস আছে প্লাস দিলাম, 1 যেরকম আছে রেখে দিলাম, সমান চিহ্ন দিয়ে 1 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এদিকে কি পড়ে আছে, a স্কোয়ার প্লাস 1 পড়ে আছে, আর এই নিচের এটা আমার এইদিকে চলে যাচ্ছে, তাহলে একই
দুটোর সঙ্গে এ গুণ হয়ে গিয়ে কী হবে, এ হয়ে যাবে। এবার আমার এই দিকে দেখো এ স্কোয়ার প্লাস 1 যেরকম আছে রেখে দিলাম, আর এটা এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে মাইনাসে হয়ে যাবে, সমান চিহ্নতে আমার এদিকে কিছু পড়ে নেই, মানে শূন্য হয়ে যাবে। এবার আমি এইটাকে সাজাচ্ছি। কিভাবে সাজাবো না, ঘাত অনুযায়ী সাজাবো বা পাওয়ার অনুযায়ী সাজাবো। তাহলে প্রথমে আছে স্কোয়ার লিখে দিলাম, তারপরে কত আছে মাইনাস এ আছে, তারপরে কি আছে না প্লাস 1 আছে, সমান চিহ্ন দিয়ে শূন্য কিন্তু আমি লিখে দিলাম। এবার দেখো আমি উভয় পক্ষকে কি করব না এ প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে এ প্লাস 1 ইন্টু কী পড়ে আছে দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 পড়ে আছে। আর এদিকে দেখো শূন্যর সঙ্গে আমি যদি এ প্লাস 1 গুণ করি তাহলে কি হয়, গুণফল শূন্য হয়ে যায়। যেহেতু আমি উভয় পক্ষকে গুণ করলাম এ প্লাস 1 দিয়ে আমাকে লিখে দিতে হবে এখানে। তাহলে উভয় পক্ষে এ প্লাস 1 দ্বারা গুণ, এটা কিন্তু লিখে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্রটা কি না বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, দেখো এ কিউব প্লাস 1 সমান চিহ্ন দিয়ে এদিকে কি পড়ে আছে দেখো শূন্য পড়ে আছে, আর এটার মানটাই আমাকে চেয়েছে, তার মানে দেখো এই মানটা কত পেলাম না শূন্য পেলাম, ঠিক আছে। তাহলে এই যে শূন্য স্থানটার জায়গায় তোমাদের কি লিখে দিতে হবে না শুধুমাত্র কিন্তু শূন্যটা লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটার নিচে তোমরা কিন্তু এই সলিউশনটা করেও কিন্তু দেখিয়ে দিতে পারো, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের এই শূন্যস্থানটাও লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি 4 অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো যদি m প্লাস 1 সমান 5 এবং mn সমান 6 হয় তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব সমান কত হবে সেটাই কিন্তু জানতে চেয়েছে। তার মানে দেখো আমি প্রথম 4 অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। তার আগে যে মান দুটো দেওয়া আছে সেগুলো প্রথম লিখে নিচ্ছি। m প্লাস 1 সমান 5 দেওয়া আছে, আর mn সমান কত দেওয়া আছে না 6 দেওয়া আছে। কার মান বের করতে বলেছে দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব, এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ারের সূত্রটা তোমরা কি জানো না m প্লাস n তার হোল স্কোয়ার মাইনাস 2mn, ঠিক আছে, এটা সূত্র এর। আর m কিউব প্লাস n কিউবের সূত্রটা কি না m প্লাস n তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস n, ঠিক আছে। এবার দেখো এখানে আমি m প্লাস n, এখানেও m প্লাস n, এখানেও m প্লাস n এর মানটা বসাবো, আর mn এই জায়গাগুলোতে মানটা কিন্তু বসিয়ে দেব। দেখো m প্লাস n এর মানটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, আমি কিন্তু 5 লিখে দিলাম। আর উপরে কি পাওয়ার আছে 2 আছে লিখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম 2, mn এর মান কত 6 আমি লিখে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। m প্লাস n এর মান কত না 5, তার হোল কিউব আছে, কিউব লিখে দিলাম মাইনাস 3, mn এর মান কত 6 লিখে দিলাম, আর m প্লাস n এর মান কত 5 আমি কিন্তু লিখে দিলাম। এবার দেখো 5-এর স্কোয়ার করলে কত হয় 25 হয়, মাইনাস আছে মাইনাস দিলাম, 6 দুগুণে কত হয় না 12 হয়, আমি এটাকে ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখছি। এবার দেখো 5-এর কিউব করলে কত হয় না 125 হয়, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার দেখো 3 আর 6 আর 5 আমি কিন্তু গুণ করব, 5 6 30, আর 3-এর সঙ্গে 30-এর গুণ করলে কত হচ্ছে না 90 হচ্ছে, আমি কিন্তু লিখে দিলাম। এবার দেখো 25 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে না 3 1 13 হচ্ছে। 125 থেকে আমি যদি 90 বিয়োগ করি কত হচ্ছে 5 3, তাহলে আমার কত হলো না 35 হলো। তাহলে 13-র সঙ্গে এখন আমি 35 কিন্তু গুণ করব, আমি পাশে গুণ করছি, ঠিক আছে। তাহলে 13 আমি লিখে দিলাম, আর নিচে কত লিখবো না 35, তাহলে কত হচ্ছে না 3 5 15, 5 সাথে থাকে 1 5 1 5 আর 1 6, 65 হলো। এবার দেখো 3 3 কত 9, আর 3 1 কত না 3, ঠিক আছে। এবার 5 যেরকম আছে রেখে দিই, 9 আর 6 যোগ করলে কত হচ্ছে 15 হচ্ছে, 3 আর 1 কত না 4, তাহলে আমার 455 কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি নিচে কত লিখে দিলাম না 455, আর 455টাই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমরা দেখো উত্তরটা কি লিখবে না অতএব নির্ণেয় মান, এটা লিখে দেবে নির্ণেয় মান সমান 455।
55 লিখে দিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, যেহেতু এই অঙ্কটাতে তোমাদের শূন্যস্থান দেওয়া নেই, তার মানে কি তোমাদের কিন্তু এইভাবেই সলিউশনটা করে দেখাতে হবে, ঠিক আছে, এবং নিচে কিন্তু এই উত্তরটাও লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, দেখো 5 অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উৎপাদক বিশ্লেষণ করো, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি পরের পাতায় করাচ্ছি। দেখো 5 অঙ্কটা কি বলেছে লিখে নিচ্ছি। বলেছে দেখো এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এই অঙ্কটার যেটা মানে যেখানটা মূল কাজ সেটাই হচ্ছে 9y কিউবের কাছে, ঠিক আছে। তাহলে এক্স কিউব যেরকম আছে রেখে দিলাম। 9y কিউবটাকে আমি কিভাবে লিখতে পারি না, একটা হচ্ছে ওয়াই কিউব লিখতে পারি, আর একটা কি না মাইনাস 8y কিউব কিন্তু লিখে দিতে পারি। কেন লিখতে পারি, দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তার মানে কি ওয়াই কিউবের সঙ্গে 8y কিউব আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে না 9y কিউব হবে। এবার দেখো 9y কিউবের আগে কি আছে, মাইনাস আছে। যেহেতু 8 বড় 1-এর থেকে 8y কিউবের আগে মাইনাস আছে বলে চিহ্নটাও কিন্তু মাইনাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো 9y কিউবটাকে আমি কেন এইভাবে লিখলাম, ঠিক আছে। এবার দেখো মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই যেরকম আছে রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখে দিলাম। এবার যেটা সাজিয়ে নিচ্ছে অর্থাৎ, ঠিক আছে। তাহলে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই যেরকম আছে রেখে দিলাম। তাহলে এক কাছে আমি এইটা আর এই পুরো অংশটাকে আমি একটা কাছে রাখলাম। কি পড়ে আছে দেখো, পড়ে আছে 8y কিউব আমার কিন্তু পড়ে আছে। এবার দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটা কি না এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এটা একটা সূত্র, ঠিক আছে। মাইনাস 8y কিউবটাকে আমি কীভাবে লিখতে পারি না 2y তার হোল কিউব লিখতে পারি, কারণ 2-এর কিউব করলে মান হয় কত 8, ওয়াই কিউব করলে মান হয় কত ওয়াই কিউব হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে যদি a ধরি আর 2yটাকে আমি যদি b ধরি, তাহলে আমার এখন কি সূত্র অ্যাপ্লাই করতে হবে না a কিউব মাইনাস বি কিউবের কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো যেহেতু এখানে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তার মানে a কিউব মাইনাস ওয়াই কিউবের আমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি পাশে সূত্রটা একটা তোমাদের লিখে স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই এ এর আর বি এর জায়গায় মানগুলো কিন্তু এই দুটো বসাবো। দেখো প্রথমে তাহলে কি আছে a মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। গুণিতক আকারে দেখো কি আছে এ স্কোয়ার, এ মানে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস বি স্কোয়ার, বি মানে কি 2y তার হোল স্কোয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো এক্স যেরকম আছে রয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, ওয়াইয়ের সঙ্গে 2y যোগ করলে কি হয় 3y হয়। যেহেতু 2 বড় 1-এর থেকে 2y আগে কি চিহ্ন আছে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম, তার মানে এটা আমার হয়ে গেল। এবার দেখো গুণ চিহ্ন আকারে কি পড়ে রয়েছে, এইটা পড়ে রয়েছে। তাহলে এখন আমি যদি এক্সটাকে এ ধরি আর ওয়াইটাকে আমি যদি বি ধরি, তার মানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমি একবার তোমাদের লিখে স্মরণ করিয়ে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy প্লাস বি স্কোয়ার, বি মানে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো প্লাস আছে বলে আমি কিন্তু প্লাস দিই, এটা কিন্তু প্লাস, ঠিক আছে। দেখো এক্সের সঙ্গে 2y এখন গুণ করলে কি হবে না 2xy হয়ে যাবে। এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, বললাম প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। ওয়াইয়ের সঙ্গে 2y গুণ করলে কি হয় না 2y স্কোয়ার হয়ে যায়। এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, 2y তার হোল স্কোয়ার করলে কি হয় না 4y স্কোয়ার কিন্তু আমার হয়ে যায়। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো পরের লাইনটা লিখছি এক্স মাইনাস 3y যেরকম আছে রয়ে যাবে।
এখানে দেখো এক্স স্কোয়ার যেরকম আছে রয়ে যাবে, আর কি আছে দেখো -2xy আছে, এখানে +2xy আছে, কেটে গেল। এখানে দেখো +y² আছে, এখানে কি আছে -2y² আছে, আর তারপর কি আছে দেখো +4y² আছে। আমি প্রথম এখানে যেহেতু প্লাস আছে আর এখানেও যেহেতু প্লাস আছে, আমি প্রথম প্লাসগুলো ক্যালকুলেট করছি। তার মানে দেখো দুটো জায়গাতেই প্লাস আছে, তার মানে 4y² সঙ্গে y² যোগ করলে কত হচ্ছে না 5, কিন্তু y² হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং 4 বড় 1-এর থেকে, সেই কারণে 4y² আগে প্লাস আছে বলে আমি কিন্তু এখানটা প্লাস দিলাম। আর কি পড়ে আছে দেখো -2y² আমার কিন্তু পড়ে আছে, ঠিক আছে। এবার দেখো x - 3y যেরকম আছে রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো গুণিতক আকারে কী পড়ে রয়েছে, x² পড়ে আছে। এবার দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, +5y² থেকে আমি যদি 2y² বিয়োগ করি, তার মানে কী হচ্ছে না 3y² আমার কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো 5 বড় 2-এর থেকে, তার মানে কি 5y² আগে প্লাস আছে বলে আমার এই জায়গাটা কিন্তু প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক, ঠিক আছে। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে না, উত্তরটা লিখবে নির্ণেয় উৎপাদক সমান x - 3y ইন্টু, দেখো কি আছে গুণিতক আকারে আর পরে x² + 3y², ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটার নিচে তাহলে তোমরা কি লিখে দেবে না, তোমাদের যে সলিউশনটা আমি করালাম সেই সলিউশনটাই কিন্তু লিখে দেবে এবং উত্তর সহকারেই কিন্তু লিখবে, ঠিক আছে। এবার আসি দেখো পার্ট 2 এর অঙ্কগুলো। পার্ট 2 এর অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো 2-এর 5 এবং 3-এর 7-এর মধ্যে মূলদ সংখ্যা আছে। 4টা অপশান দিয়েছে, 4টা অপশানের মধ্যে একটাতে আছে একটি, একটাতে আছে দুটি, আর একটাতে আছে 5টি, একটাতে কি আছে অসংখ্য। তার মানে এই 4টা অপশানের মধ্যে যেটা ঠিক হবে সেটাই কিন্তু তোমাকে উত্তর হিসাবে লিখতে হবে। মূলদ সংখ্যা বার করার নিয়মটা কি না, আমি তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পার্ট 2 এর প্রথম অঙ্ক, ঠিক আছে। তাহলে পার্ট 2 1-এর দাগে 1 নম্বর অঙ্কটা দেখো কার কার মধ্যে আমাকে মূলদ সংখ্যা বার করতে বলেছে না 2-এর 5 আর 3-এর 7-এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, প্রথমে এই যে নিচের অঙ্কগুলো আছে তাদের মধ্যে কিন্তু আমাকে লসাগু করতে হবে। তাহলে 5 আর 7-এর লসাগু করলে কত হয় না 35 হয়, আমি লিখে দিচ্ছি পাশে। তাহলে 5 আর 7-এর লসাগু, ঠিক আছে, লসাগু কত হয় না 35 হয়, কারণ 5 আর 7 গুণ করলে 35 হচ্ছে, সেই কারণে কিন্তু 35, ঠিক আছে। তাহলে দেখো 2-এর 5টাকে আমি কীভাবে লিখতে পাচ্ছি না 2-এর 5টাকে আমি লিখতে পাচ্ছি দেখো 5-এর সঙ্গে আমি যদি 7 গুণ করে আমার 35 হচ্ছে, ঠিক আছে। নিচের সংখ্যার সঙ্গে যা গুণ করব উপরের সংখ্যার সঙ্গেও আমাকে কিন্তু সেই একই সংখ্যা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যাটার সঙ্গেও আমাকে 7 গুণ করতে হবে। তাহলে দেখো আমার এখন গুণ করে কত হচ্ছে 2 আর 7 14, আর 5 আর 7 কিন্তু 35 আমার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। একইভাবে কিন্তু 3-এর 7টা আমি করব। দেখো 3-এর 7টা আমি লিখে দিলাম। দেখো এখানে 7-এর সঙ্গে কত গুণ করলে আমার 35 হচ্ছে না 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হচ্ছে। তাহলে নিচের সংখ্যার সঙ্গে আমি যা গুণ করব উপরের সংখ্যার সঙ্গেও আমাকে কিন্তু সেই একই সংখ্যা গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে আমাকে 5 গুণ কিন্তু করতে হবে। তাহলে 3 5 15 হয়, 5 7 কত না 35 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা দেখো সমান, ঠিক আছে। এবার দেখো আমাকে এই দুটোর মধ্যে আমাকে মূলদ সংখ্যাটা বার করতে বলেছে। 14-র পরের সংখ্যাটাই দেখো 15, আমি নিচেরটা দেখো সেম আছে, তার মানে কি নিচের সংখ্যাটা আমি কিন্তু ক্যালকুলেট করব না, শুধুমাত্র উপরেরগুলোকেই আমি ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে 14-র পরের সংখ্যায় যেহেতু 15, তার মানে দেখা যাচ্ছে এখান থেকে যে এই দুটোর মধ্যে কিন্তু কোনো মূলদ সংখ্যা নেই। কিন্তু তোমাদের অপশানে দেখো একটাও এরকম কিন্তু অপশান নেই যে যেখানে 0 বলে লেখা আছে, ঠিক আছে। তার মানে কি না এদের মধ্যে কিন্তু মূলদ সংখ্যা আছে, যেটা আমরা আপাতভাবে দেখতে পাচ্ছি না। তাহলে ডিটেলস আর একটু যেতে হবে। তার মানে কি করতে হবে, এবার দেখো 14/35 যেটা পেলাম তাকে এখনও কিন্তু উভয় পক্ষকে এখনও কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি নিচে করছি 14/35
উভয় পক্ষের সঙ্গে আমি যদি 2 গুণ করি, তোমাদের যদি আমি একটা লাইনে করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে উপরের সংখ্যাটার সঙ্গে আমাকে 2 গুণ, আর 35-এর সঙ্গেও কিন্তু আমাকে 2 গুণ করতে হবে। দেখো 35-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে না 70, 14 আর 2 গুণ করলে কত হচ্ছে না 28, ঠিক আছে। এবার দেখো 3-এর 7, ঠিক আছে। তাহলে 3-এর 7-এর ক্ষেত্রে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আমি কি বললাম, নিচের সংখ্যাটাকে কিন্তু সব সময় সমান রাখতে হবে। তার মানে দেখো 7-এর সংখ্যা আমাকে কি করতে, 7 নেই, দেখো এখানে 15/35 আছে, ঠিক আছে। তাহলে 15/35, তাহলে 35-এর সঙ্গে 2 গুণ করতে হবে। একইভাবে 15-এর সঙ্গেও কিন্তু আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 35-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে না 70 হচ্ছে। আর 15-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি আমার গুণফল কত হচ্ছে না 30 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখান থেকে আমি কি জানতে পারছি না, এখান থেকে আমি পাচ্ছি দেখো নিচের সংখ্যাটা কিন্তু সেম আছে। তাহলে উপরের সংখ্যাটার মধ্যে আমি যদি শুধুমাত্র দেখি, তার মানে কি হচ্ছে দেখো এখানে 28 আছে আর এখানে কিন্তু 30 আছে। মাঝে কি কি সংখ্যা আছে না, শুধুমাত্র কিন্তু 29 এই সংখ্যাটা কিন্তু আছে, ঠিক আছে। এবার দেখবো আমি 28 আর 70, এখানে কত পেলাম 30 আর 70। এবার উভয় পক্ষকে আমি 3 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে 3 দ্বারা গুণ করছি, দেখো 28/70, তাহলে নিচেরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, উপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি 70 30-এ কত হচ্ছে না 210 হচ্ছে। 28 আর 3-এ গুণ করছি, তাহলে 3 আসতে কত 24, 3 দুগুণে 6, 7 8, তাহলে কত হচ্ছে না 84 হচ্ছে। এবার আমি দেখব এখানে কত পেলাম 30 আর 70 পেলাম, তাহলে 30 আর 70 লিখে দিলাম। 70-কে 3 দিয়ে গুণ করবো আর 30টাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 কত 90। এখানে দেখো 70 আর 3-এ গুণ করলে কত হচ্ছে না 200 কিন্তু 10 হয়ে যাচ্ছে। তার মানে দেখো নিচের সংখ্যাটা কিন্তু আমার সেম আছে। তাহলে উপরের সংখ্যা দুটোর মধ্যে আমি যদি ক্যালকুলেট করি, তার মানে কি দেখতে পাচ্ছি দেখো 84-র পরের সংখ্যা কত 85, তারপরে 86, তারপরে 87, তারপর 88, তারপর 89। তাহলে আমার কটা মূলদ সংখ্যা পেলাম। এবার আমি প্রত্যেকের নিচে 210 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও 210, এখানেও কিন্তু 210, এখানেও 210 আর এখানেও কিন্তু 210। তার মানে আমি কটা মূলদ সংখ্যা পেয়েছি 1 2 3 4 5, তার মানে এখানে আমি কিন্তু 5টা পেলাম, ঠিক আছে। তাহলে যখন 2 দিয়ে গুণ করলাম তখন পেলাম দেখো 1টা, যখন 3 দিয়ে গুণ করলাম তখন পেলাম 5টা, যখন দেখো শুধুমাত্র লসাগু করলাম তখন শুধুমাত্র কিন্তু আমি 0 পেলাম। এইভাবে কি হচ্ছে না বাড়ছে। তার মানে আমার কোন অপশানটা ঠিক হবে না, দেখো আমার কিন্তু অপশান ডিটাই কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ অসংখ্য কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো তার আগে বলে দিই এই অঙ্কটা কিভাবে তোমরা লিখবে না, যেরকম অঙ্কটা লেখা আছে সেরকমভাবে লিখে শুধুমাত্র নিচে অর্থাৎ ডি এর জায়গাটা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। এবার আসি 2-এর অঙ্কটা কি বলেছে না শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের পরিমাণের ড্যাশ হয়। তাহলে এই শূন্যস্থানটার জায়গায় তোমাকে একটা শব্দ লিখতে হবে। কি শব্দ আমি তোমাদের বইতে যেটা আছে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো পেজ নাম্বার 24-এ তোমাদের দেখো একটা নীল কালিতে একটা মার্ক করা আছে। সেটা কি বলা আছে না এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায়, ঠিক আছে, এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের সমানুপাতিক হয়। তার মানে তোমাদের এই শূন্যস্থানটার জায়গায় কি লিখতে হবে না সমানুপাতিক কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে সমানুপাতিক এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখে দিতে হবে। তার মানে তোমরা এই কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো যে তোমাদের কতটা নিখুঁতভাবে কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে হবে, অর্থাৎ বেসিক জিনিসটা কিন্তু তোমাদের জানতেই হবে, ঠিক আছে। এবার আসি দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে দেখে নিও, অর্থাৎ কি না 3-এর অঙ্কটা বলেছে দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ভাজ্য কত হবে সেটা কিন্তু বের করতে বলেছে। দেখো তোমরা একটা সূত্র জানো, এটা আমি 3-এর দাগের অঙ্কটা করাচ্ছি। তাহলে 3-এর দাগের অঙ্কটা তোমরা যে সূত্রটা জানো সেটা কি না ভাজ্য সমান
তাহলে আমরা যেহেতু জানি, তার মানে আমরা জানি কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভাজকের জায়গায় ভাজকের মানটা বসাবো, ভাগফলের জায়গায় ভাগফলের মানটা বসাবো, ভাগশেষের জায়গায় কিন্তু ভাগশেষের মানটা বসিয়ে সলিউশন করে আমি কিন্তু ভাজ্যের মানটা সহজেই বের করে নিতে পারবো। তাহলে দেখো আমি ভাজকের মানটা বসাচ্ছি। ভাজকের মান কত দেওয়া আছে না এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, এটা দেওয়া আছে, এটা কিন্তু 2a, ঠিক আছে। গুণিতক চিহ্ন আছে, গুণিতক দিলাম। ভাগফলের মানটা কত দেওয়া আছে না 5a মাইনাস কিন্তু 14 দেওয়া আছে, এটা যোগ চিহ্ন প্লাস আছে, প্লাস দিলাম। ভাগশেষের মানটা কত দেওয়া আছে না 35a মাইনাস 17, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথম আমি বের করব কি না ভাজক আর ভাজকের গুণফলের মানটা প্রথম বের করব। তাহলে দেখো একটু আমি নিচে লিখছি, কারণ এই জায়গায় মানটা লিখবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 আর কি না 5a মাইনাস 14। দেখো 5-এর সঙ্গে প্রথম আমি এইটা পুরোটা একবার গুণ করবো, আর মাইনাস 14-র সঙ্গে এই পুরোটা একবার গুণ করব। তাহলে প্রথম 5-এর সঙ্গে গুণ করছি স্কোয়ার, গুণ করলে কত হচ্ছে না 5a কিউব হচ্ছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম। 5-এর সঙ্গে 2a গুণ করলে কত হচ্ছে না 10 স্কোয়ার হচ্ছে, মাইনাস আছে মাইনাস দিলাম। 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5a হচ্ছে, মাইনাস আছে মাইনাস দিলাম। 14-র সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হচ্ছে না 14 স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, গুণ করলে 14-র সঙ্গে 2a গুণ করলে কত হচ্ছে 28a কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কি না প্লাস, 14-র সঙ্গে 1-এর গুণ করলে আমার কত হচ্ছে না 14 কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 5a কিউব যেরকম আছে রেখে দিলাম। এবার আছে কি না প্লাস 10 স্কোয়ার আর মাইনাস 14 স্কোয়ার। তাহলে দেখো মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস হয়, তার মানে 14 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বিয়োগ করলে কত হচ্ছে না 4 স্কোয়ার হচ্ছে। যেহেতু 14 করে 10-এর থেকে 14 স্কোয়ারের আগে মাইনাস আছে বলে মাইনাস দিলাম। এবার দেখো মাইনাস এখানে 28-এ আছে, এখানে 5-এ আছে, দুটোর আগেই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। 28a আর 5a আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 33 কিন্তু এ হয়ে যাচ্ছে। 28 বড় 5-এর থেকে, তার মানে 28 আগে মাইনাস আছে বলে আমি কিন্তু মাইনাস দিলাম, প্লাস 14 যেরকম আছে রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমার এইভাবে এখানটা থাকবে। তাহলে এটার সঙ্গে দেখো যে গুণফলটা আমার বেরোলো তার সঙ্গে আমাকে কি করতে হবে ভাগশেষের যে মানটা দেওয়া আছে সেটার যোগ করতে হবে, কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে অতএব গুণফলের মানটা আমি আর একবার নিচে লিখছি। তাহলে 5a কিউব প্লাস 4a স্কোয়ার মাইনাস 30a প্লাস 14, আর প্লাস হিসেবে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে ভাগশেষের মানটা যেটা 35a, আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস হয় বলে আমি কিন্তু মাইনাস 17টা লিখে দিলাম, ঠিক আছে একবারে। এবার দেখো 5a কিউব যেরকম আছে রেখে দিলাম, ঠিক আছে। মাইনাস 4a স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, এখানে আছে মাইনাস 33, এখানে দেখো প্লাস 35, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। তাহলে 35a থেকে আমি যদি 33 বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে না 2a হচ্ছে। যেহেতু 35 বড় 33-এর থেকে 35 এর আগে প্লাস আছে বলে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। এবার দেখ এখানে মাইনাস 14, এখানে প্লাস 14, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। তাহলে 17 থেকে 14 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে না 3 হচ্ছে। যেহেতু 17 বড় 14-র থেকে 17-র আগে মাইনাস আছে বলে আমার কিন্তু এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে। তার মানে দেখো আমার নির্ণয় এখন ভাজ্যটা কত বেরোলো না এইটা কিন্তু বেরিয়ে গেল, তার মানে আমি এই জায়গাটা কিন্তু লিখে দেবো, ঠিক আছে। তাহলে 5a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না অতএব নির্ণেয় ভাজ্য সমান 5a কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, ঠিক আছে। তাহলে তোমরা উত্তরটা মানে যে অঙ্কটা তোমাদের করতে দিয়েছে তার নিচে এই প্রথম থেকে কিন্তু এই শেষ পর্যন্ত করতে হবে, ঠিক আছে। এবার আসি দেখো 4-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও।
বলেছে রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ওই দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ, মানে আর কি নিচে দেওয়া আছে। ঠিক আছে, জিনিসের মূল্যগুলো কিন্তু সব টাকায় দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। এই তথ্যটির একটি পাইচিত্র আঁকো। তার মানে পাইচিত্রের সাহায্যে এই পরিমাণগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম আমি তোমাদের পাইচিত্র জিনিসটা কিন্তু একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো পাইচিত্র মানে কি, এরকম একটা বৃত্তাকার চিত্রের মধ্যে তোমাদের যে পরিমাণগুলো দিয়েছে, অর্থাৎ স্লাইস পাউরুটি, তারপরে সাধারণ পাউরুটি, কেক, বিস্কুট, সেগুলোর যে পরিমাণ দিয়েছে সেগুলোর পরিমাণগুলোকে কিন্তু ছবি এঁকে বোঝাতে হবে। অর্থাৎ যে পরিমাণটা ধরো বেশি থাকবে একটু বড় ফাঁক হবে, যে পরিমাণটা কম হবে সেটা একটু কম ছোট হবে। ঠিক আছে, যেটার পরিমাণটা আরও ছোট হবে তার মানে কি, মানে আরও কম হবে তার মানে আরও ছোট হবে। এইভাবে কিন্তু তোমাদের পাই চিত্রটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পাই চিত্রের ক্ষেত্রে যেটা বেসিক নিয়ম যেটা করতেই হবে সেটা কি না, এইটা যেহেতু একটা বৃত্তাকার, অর্থাৎ কি একে মানে তোমাদের যে কোশ্চেনে যে মানগুলো দেওয়া আছে দেখবে সেগুলো কি না টাকায় দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ সাধারণ মানে আমরা যখন কোনো জিনিস কিনি সেই পরিমাণটা মূল্যটা দেওয়া আছে, কিন্তু যেহেতু এখানে একটা পাই চিত্র অর্থাৎ বৃত্তের মধ্যে আমাকে পরিমাণগুলো লিখতে হবে, তার মানে কি এই বৃত্তটার হিসাবে আমাকে লিখতে হবে, না হলে বৃত্তটা বুঝতে পারবে না। সেই কারণে বৃত্তের মতো বুঝতে গেলে আমাকে কি করতে হবে না, কেন্দ্রীয় কোণ আমাকে কিন্তু বের করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। অর্থাৎ কি সাধারণ পাউরুটির ক্ষেত্রে যেমন আমাকে বার করতে হবে কেন্দ্রীয় কোণ, তেমন কেকের ক্ষেত্রে, তেমন বিস্কুটের ক্ষেত্রে, তেমন কিন্তু স্লাইস পাউরুটির ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু তোমাদের প্রথমে সাধারণ পাউরুটিটা দেওয়া আছে, তার মানে আমি প্রথম সাধারণ পাউরুটির ক্ষেত্রে বৃত্তীয় অর্থাৎ কেন্দ্রীয় কোণটা বার করবো। ঠিক আছে, তাহলে সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কিভাবে লিখবো না, সাধারণ পাউরুটির ক্ষেত্রে দেখো মানে কতটা পরিমাণ আছে তোমাদের কোশ্চেনে না 320 টাকা দেওয়া আছে, তাহলে 320 উপরে হবে, আর নিচে কি হবে, এটা যেহেতু আমাদের সাধারণ হিসাবে অর্থাৎ সাধারণ আমরা যখন দোকানে কিনতে যাই সেই হিসাবে মূল্যটা দেওয়া আছে, তার মানে কি করতে হবে না, এই যে তোমাদের মোট যে প্রোডাক্টগুলো আছে তাদের কিন্তু আমাকে মোট মূল্যটা প্রথম বের করতে হবে। তার মানে আমি এখানটা বের করছি, তাহলে অতএব মোট মূল্য, তাহলে মোট মূল্য সমান কি না, প্রথমে দেখো 320 আছে, তারপরে 100 আছে, তারপরে 160 আছে, তারপরে কি না 140 আছে। একক কত হবে না, একক কিন্তু টাকা হবে, কারণ দেখো তোমাদের কোশ্চেনই দেওয়া আছে এখানে কিন্তু টাকা। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি এইগুলোকে সবগুলো যদি যোগ করি আমার যোগফল কত হচ্ছে না 720 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ইংরেজিতে লিখে ফেললাম, এটা কিন্তু তোমরা বাংলায় লিখবে, 720 কিন্তু টাকা। ঠিক আছে, সরি দেখো আমার একটু ভুল হয়েছে, এইগুলোতে সব কিন্তু ইংরাজিতে হবে। ঠিক আছে, আমি আগেরগুলো ইংরাজিতে করিয়েছি, এগুলো কিন্তু ইংরাজিতে হবে। তার মানে এই 320 টাকা আমাকে কী হিসাবে লিখতে হবে, ইংরাজিতে লিখতে হবে, তার মানে 320 আমি লিখে দিলাম। এবার দেখো মোট মূল্যটাকে আমি একটু ইংরাজিতে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি না 320 যোগ 100 প্লাস 160 প্লাস 140। ঠিক আছে, একক কত না টাকা, যোগ করলে কত হচ্ছে না 720 কিন্তু আমার টাকা হয়ে যাচ্ছে। এবার দেখো তার মানে আমি নিচে কি লিখবো বললাম না, মোট মূল্যটা লিখবো বললাম, আমি লিখে দিলাম গুণিতক দেখো 360, আমি কিন্তু ডিগ্রি চিহ্ন দিয়ে দিলাম। কেন 360 ডিগ্রি আমি দিয়ে গুণ করছি, কারণ আমি বললাম কি না আমরা যেভাবে বুঝি সেইভাবে কিন্তু এই পাই চিত্রটাকে রিপ্রেজেন্ট করতে গেলে বৃত্তটা কিন্তু বুঝবে না, তার মানে আমাকে কি করতে হবে ওদের ভাষায় করতে হবে, আর ওদের ভাষা কি না সবসময় ডিগ্রিতে দিয়ে
ওদের ভাষা কিন্তু বোঝায়। এই বৃত্তটার কেন্দ্রের মোট কোণের মান কত হয় না 360 ডিগ্রি, সেই কারণে আমি 360 ডিগ্রি দিয়ে কিন্তু গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, তোমরা কিন্তু একটু নিচে করে নেবে। ঠিক আছে, মানে প্রথমে এইটা করবে, যোগফলটা করবে, তারপরে কিন্তু এইগুলো লিখতে আরম্ভ করবে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো আমি যদি এই শূন্য কাটি, কেটে গেল, তাহলে 36 আর 72 দিয়ে আমি যদি কাটি 2 হচ্ছে, 332কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 160 হচ্ছে, তাহলে আমার কিন্তু 160 ডিগ্রি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি কি 160 ডিগ্রি। এবার আমি বের করব কিন্তু স্লাইস পাউরুটির ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, তাহলে স্লাইস পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, স্লাইস পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। দেখো স্লাইস পাউরুটির পরিমাণটা কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। আমি তাহলে উপরে 100 লিখে ফেললাম, নিচে কত লিখতে হবে বললাম, মোট মূল্য কত 772, তার সঙ্গে কত গুণ করতে হবে 360 ডিগ্রি কিন্তু গুণ করতে হবে। দেখো এই শূন্য কাটলো, 36 আর 72 কাটলে কত হয় 2, 100কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 50 হচ্ছে, তার আমার মানটা কত বেরোচ্ছে না 50 ডিগ্রি। তাহলে স্লাইস পাউরুটির ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হলো না 50 ডিগ্রি। এবার আমি বের করব কিন্তু কেকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অতএব কেকের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, কেকের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। দেখো কেকের পরিমাণটা কত 160, নিচে কত বললাম না মোট মূল্য, কত দিয়ে গুণ করতে হবে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। এই শূন্য কাটলো, 36 আর 72 গুণ করলে এই কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, 160কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 80 হচ্ছে, তাহলে আমার কিন্তু 80 ডিগ্রি হয়ে যাচ্ছে কেকের ক্ষেত্রে। এবার আমি বের করব কিন্তু বিস্কুটের ক্ষেত্রে। তাহলে অতএব দেখো বিস্কুটের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বিস্কুটের বিক্রির কথাটা লিখে দেবে। ঠিক আছে, যেহেতু এখানে বিক্রির কথাটা বলেছে, একইভাবে কেকের বিক্রির এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে। একইভাবে স্লাইস পাউরুটির বিক্রির এই কথাটা লিখে দেবে, এবং সাধারণ পাউরুটির বিক্রির। ঠিক আছে, কারণ এখানে বিক্রির মূল্যটা দেওয়া আছে, সেই কারণেই কি এই বিক্রির কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে কেন্দ্রীয় কোণ সমান আমি কি লিখবো, দেখো বিস্কুটের পরিমাণটা এই মূল্যটা কত দেওয়া আছে না 140 দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো নিচে কত মোট মূল্য মানে 720 গুণিতক কত না 360 ডিগ্রি। এই শূন্য কাটলাম, 36 72 কাটলে 2 হয়, এই 140কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 70 হচ্ছে, তাহলে আমার কিন্তু 70 ডিগ্রি হয়ে যাচ্ছে বিস্কুটের বিক্রির পরিমাণটা। এবার দেখো কেকের পরিমাণটা 80 ডিগ্রি পেলাম, বিস্কুটের পরিমাণটা 70 ডিগ্রি পেলাম, স্লাইস পাউরুটির ক্ষেত্রে 50 ডিগ্রি পেলাম, আর সাধারণ পাউরুটির ক্ষেত্রে আমি কিন্তু 160 ডিগ্রি পেলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিন্তু এই মানে যে পরিমাণগুলো পেলাম সেটা কিন্তু এই বৃত্তের আকারে সাজাবো। তাহলে আমি পরের পাতায় করছি। দেখো পরের পাতায় শুধুমাত্র কিন্তু মানগুলো আমি লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমি বৃত্তটা প্রথম আঁকলাম। মোট মানে এই চারটের মধ্যে সবচেয়ে বেশি কোনটাতে আছে, দেখো সাধারণ পাউরুটির ক্ষেত্রে যেটা 160 ডিগ্রি, তার মানে এটা কি করো ফাঁকটা কিন্তু একটু বড় করব, তার মানে দেখো এরকম আমি কিন্তু করে দিলাম। ঠিক আছে, যেটা কত না 160 ডিগ্রি। তারপর বড় কোনটা আছে, দেখো তারপর বড় আছে কিন্তু কেকের ক্ষেত্রে, অর্থাৎ 80 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখো এইটার ক্ষেত্রে আমি আরেকটু বড় করব, তাহলে এটা কত না 80 ডিগ্রি। তারপরে কত বড় আছে মানে কোনটা বড় আছে, তারপরে দেখো 70 ডিগ্রি যেটা বিস্কুটের ক্ষেত্রে, তাহলে আমি তারপর বিস্কুটটা আঁকবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিস্কুট,
তাহলে একটু বড় আঁকলাম, দেখতে পাচ্ছ তোমরা 80টা একটু বড় হয়েছে, তারপর 70টা একটু ছোট হয়েছে, আর এই যে ছোট পোর্শনটা পড়ে আছে সেটা কিন্তু 50 ডিগ্রি। অর্থাৎ কি না, স্লাইস পাউরুটির ক্ষেত্রে যে পরিমাণটা পেলাম সেটা আমি কিন্তু লিখে দিলাম। আর নিচে কি লিখে দেবে না, নিচে কিন্তু তোমরা লিখে দেবে এখানটা পাই চিত্র বলে লিখে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আসে দেখো, তোমাদের আর একটা অঙ্ক আমার মিস্টেক হয়ে গেছে, তখন বলিনি। সেটা হচ্ছে 1-এর দাগের 2-এর অঙ্কটা, কারণ 1-এর দাগের 1-এর অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, আর 2-এর অঙ্কটা বাকি ছিল। কি বলেছে দেখে নিই। বলেছে দেখো, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। দেখো সম্পূরক কোণ এই একই অঙ্ক তোমাদের কিন্তু পার্ট 1-এও আর একটা আছে, যাদের সমষ্টি দেখো বলেছে আমাকে এই শূন্যস্থানটা লিখতে। এটাই হচ্ছে সম্পূরক কোণের মান, আর এই কোণের মানটা কত হয়, সবসময় কিন্তু 180 ডিগ্রি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাহলে সম্পূরক কোণ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। সম্পূরক কোণের ক্ষেত্রে মান আমি কত বললাম, সবসময় কিন্তু 180 ডিগ্রি হয়। আর পূরক কোণের ক্ষেত্রে মান কত হয়, পূরক কোণের ক্ষেত্রে মান হচ্ছে সবসময় কিন্তু 90 ডিগ্রি হয়। এই দুটো কিন্তু গন্ডগোল তোমরা করে ফেলবে না। ঠিক আছে, তাহলে এই 4টা অপশনের মধ্যে আমি দেখব যে কোন দুটো কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি কিন্তু হচ্ছে। দেখো 35 আর 45 আমি যদি যোগ করি, আমি যোগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 1-এর দাগে 2-এর অঙ্কটা, তাহলে প্রথমে আমার যে অপশান এটা আছে কত কত আছে, 35 আর 45 আমাকে যোগ করতে হচ্ছে। তাহলে যোগ করে দেখছি 5 আর 5 10, 4 আর 3 7 রেখে 8, তার মানে 80 হচ্ছে, আমার 180 কিন্তু হচ্ছে না, তাহলে অপশান এটা কিন্তু আমার হবে না। এবার আমি দেখবো অপশান বিটা, কোন কী দেওয়া আছে না 135 দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু 45 দেওয়া আছে। আমি যদি যোগ করি কত হচ্ছে, 5 আর 5 10, 4 আর 3 7 রেখে 8, আর 1 নেমে গেল, তাহলে 180 কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবার দেখো আমি যেহেতু 180 বললাম সম্পূরক কোণের মান, তার মানে অপশান বিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এবং বাকিগুলো কিন্তু আমাদের দেখতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু অপশানগুলো তোমরা নির্ণয় করবে। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে না, নিচে অতএব চিহ্ন দিয়ে লিখে দেবে অপশান বি, এরকম গোল পাকিয়ে দেবে, তার পাশে কি লিখে দেবে, যেটা লেখা আছে 135 ডিগ্রি আর 45 ডিগ্রি তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা